সুপ্রিয় নবীন শিক্ষার্থী একাদশ 2020-2021 তোমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। কলেজ জীবনের প্রথম পাঠ গ্রহণের শুভ আরম্ভে তোমাদের স্বাগতম। দেশের গোটা শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী গত 4-10-2020 তারিখে অনলাইন ক্লাস উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় নওপাড়া স্কুল ও কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষককে অনলাইন ক্লাস নেওয়ার আহ্বান জানান। এরই ফলশ্রুতিতে আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আশা করি তোমরা উপকৃত হবে। উপস্থাপনায় আসি আমি মোসাম্মদ শাহনাজ খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নওপাড়া স্কুল ও কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। নওপাড়া স্কুল ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটি তোমরা যারা তোমাদের পঠিত বিষয়ের সাথে সংযুক্ত করেছো, তোমাদের আরেকবার শুভেচ্ছা। ইসলামের ইতিহাস অধ্যয়নের পূর্বে আমাদের যা জানা অতি জরুরি তা হচ্ছে ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে থেকে ইতিহাস সম্পর্কে জানো। তো ইতিহাস সম্পর্কে বলতে গেলে একটি কথা না বললেই নয়, যা হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন হচ্ছে ইতিহাস। অনেকেই মনে করেন রাজা বাদশাদের জীবন কাহিনী হচ্ছে ইতিহাস। অতীতের যে কোনো ঘটনাবহ, সত্য ঘটনাবহ বিস্তৃত কাহিনী কাব্যই হচ্ছে ইতিহাস। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1971 খ্রিস্টাব্দের মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালির এক গৌরবের ইতিহাস। তো ইতিহাস সম্পর্কে জানতে হলে একজন ঐতিহাসিকের মতবাদ জানলে আমাদের ব্যাপারটি সুস্পষ্ট হবে। এখানে বলা হয়েছে যে অতীত ঘটনাবলীর মধ্যে গুরুত্বের বিচারে যা যুক্তি নির্ভর এবং বাস্তবসম্মত তাই হচ্ছে ইতিহাস। শুধু ইতিহাস অতীত ঘটনাকেই আমরা বলবো না, অতীত ঘটনার মধ্যে যেসব ঘটনা অত্যন্ত গুরুত্ববহ, যুক্তি নির্ভর এবং বাস্তব, সেগুলোই হচ্ছে ইতিহাসের মধ্যে পড়ে। তো এখানে ইতিহাসের জনক সম্পর্কে হয়তোবা তোমরা সবাই জানো। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। আর আমাদের যেহেতু পঠিত বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, আর এই ইসলামের ইতিহাসের জনক হচ্ছে আত-তাবারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাসে দুইজন জনক আছে, একজন হচ্ছে আত-তাবারি আর একজন হচ্ছে আল মাসুদি। ইতিহাসের আমার যেহেতু সাবজেক্টের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এক্ষেত্রে সংস্কৃতি সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা রাখা জরুরি। সংস্কৃতি এটি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ কালচার থেকে এসেছে। আর সংস্কৃতি শব্দটি বাংলা ভাষার সাথে অন্তর্ভুক্ত হয়েছে 1922 খ্রিস্টাব্দে। সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে চিত্ত আকর্ষণ বা মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। সংস্কৃতি বলতে আমরা এক কথায় বলতে পারি যে মানুষের জীবনযাপন প্রণালী হচ্ছে সংস্কৃতি। আমি যা তাই আমার সংস্কৃতি। মানুষ সারাদিন যে কর্মকাণ্ড করে সেগুলোই তার সংস্কৃতি। সংস্কৃতি সম্পর্কে সমাজবিজ্ঞানী রবার্টসন একটি মতবাদ প্রকাশ করছেন, সেটি হচ্ছে এরকম: সংস্কৃতি হচ্ছে মানবসৃষ্ট বা সমাজ কর্তৃক উৎপাদিত বিষয়বস্তু বা দ্রব্য সামগ্রী যা সমাজের সকলেই একত্রে ধারণ করে এবং যা একটি পূর্ণাঙ্গ জীবনযাত্রা প্রণালী সূচনা করে। সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত সকল কিছুতেই অন্তর্ভুক্ত করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ সংস্কৃতি ও ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানলে। আমি আশা করি তোমরা সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে একটু সাধারণ জ্ঞান অর্জন করতে পেরেছো। যখন আমরা মূল ক্লাসগুলোতে চলে যাব, তখন তোমরা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবে। এরপরে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে তোমরা সবাই একটা প্রশ্ন করে থাকো সবসময় যে কোন রাইটারের বই কিনবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। সেই ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে তোমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো বই কিনতে পারো। তবে তোমরা যদি সবাই একটা বই কেনো, একই রকম একজন রাইটারের বই কেনো, তাহলে তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তোমাদের সহপাঠীদের মধ্যে তোমরা কোঅপারেট করে পড়তে পারবে বিষয়টি।
তো সেক্ষেত্রে আমি হাসান আলী চৌধুরী স্যারের বইটি কিনতে বলবো। স্যারের বইটি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। এরপরে আমি তোমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। প্রথম পত্রের বিষয়কোড হচ্ছে 267 এবং এই প্রথম পত্রে ইসলামী ইতিহাস সংস্কৃতি এই সাবজেক্টের প্রথম পত্রে 7টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে, যা হলো প্রথম অধ্যায়ে রয়েছে প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তৃতীয় অধ্যায়ে রয়েছে খুলাফায়ে রাশিদিন, চতুর্থ অধ্যায়ে রয়েছে উমাইয়া খিলাফত, পঞ্চম অধ্যায়ে রয়েছে আব্বাসীয় খিলাফত, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে স্পেনে উমাইয়া শাসন এবং সপ্তম অধ্যায়ে রয়েছে উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফত। এই 7টি অধ্যায় অন্তর্ভুক্ত আছে তোমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রে। আর এই টপিকসগুলো পড়তে হলে তোমাদের অবশ্যই পশ্চিম এশিয়ার ইতিহাস সম্পর্কে অবগত হবে। যখন আমি পড়াবো তখন তোমরা অটোমেটিকলি এই পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে পরিচিত হবে এবং এই সাবজেক্টটি সুন্দরভাবে উপভোগ করবে। এরপরে আসবো ইসলামী ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 268। এই দ্বিতীয় পত্রে তোমাদের 6টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায়ে রয়েছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে দিল্লি সালতানাত যুগ, তৃতীয় অধ্যায়ে রয়েছে ভারত উপমহাদেশের মুঘল শাসন, চতুর্থ অধ্যায়ে রয়েছে বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন, পঞ্চম অধ্যায়ে রয়েছে বাংলার ইতিহাস পাকিস্তান আমল এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। যখন আমরা দ্বিতীয় পত্রের অধ্যয়নে যাব তখন তোমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং এই সিলেবাসের ভেতর ভারতীয় উপমহাদেশের ইতিহাসই সংযুক্ত করা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রেরই সিলেবাস সম্পর্কে ধারণা লাভ করলে। এরপর আমি তোমাদের প্রশ্ন কাঠামো ও মানবন্টন সম্পর্কে কিছু বলবো। তোমাদের উচ্চ মাধ্যমিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 2 ধরনের প্রশ্ন আসবে। একটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 11টি প্রশ্নের মধ্যে তোমাদের 60টির উত্তর দিতে হবে, যার মান হবে 77, আর বহু নির্বাচনী প্রশ্নের মান থাকবে 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান হবে 1। এভাবে দুটি সৃজনশীল প্রশ্ন আর বহু নির্বাচনী প্রশ্ন মিলে মোট মার্কস হবে 100 নম্বর। প্রথম পত্রেও 100 নম্বর, দ্বিতীয় পত্রেও 100 নম্বর থাকবে। এরপর আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বলবো। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বলার অপেক্ষা রাখে না, কারণ তোমরা নবম দশম শ্রেণীতেই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জেনে এসেছো এবং সৃজনশীল প্রশ্ন পড়েছো। তো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে যা না বললেই নয় তা হচ্ছে মানুষের চিন্তন দক্ষতার স্তর রয়েছে 4টি: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এই 4টি বিষয়ের সমন্বয়ে সৃজনশীল প্রশ্নর উত্তর করতে হয়। পরবর্তীতে যখন আমি তোমাদের মূল ক্লাসে চলে যাব তখন তোমাদের এই 4টি বিষয়ের উপর ধারণা দিব এবং কিভাবে কোন কোশ্চেনের উত্তর লিখতে হয় তা তোমাদের জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি একটি কথা বলছি, যা হচ্ছে আমি যখন তোমাদের ক্লাস নিব এখন ভার্চুয়াল ক্লাসই হবে। বাস্তব ক্লাসে আমরা ক্লাস করতে পারবো না। এ সময় করোনা ক্রাইসিসের কারণে আমরা অনলাইন ক্লাসেই তোমাদের সাথে যুক্ত থাকব। যতদিন পর্যন্ত না পৃথিবী সুস্থ হয় ততদিন পর্যন্ত আমরা ভার্চুয়াল ক্লাসেই অংশগ্রহণ করব। তোমরা যখন আমার ভার্চুয়াল ক্লাসগুলো করবে তখন তোমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো নোট আউট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা বোর্ড বইয়ের সাথে পড়াগুলো মিলিয়ে নিতে যাবে তখন তোমাদের অনেকটা সুবিধা হবে এবং পরিশ্রম কম হবে, আর তোমাদের মাথা খুব সহজেই তা থেকে যাবে। তো করোনা মহামারীতে তোমরা নিজেরা সচেতন থাকবে, অন্যদেরকেও সচেতনতার আহ্বান জানাবে, কেননা করোনা পরিস্থিতি এমন একটা পরিবেশের সৃষ্টি করেছে যা আমাদের সামাজিক যে বন্ধন আছে সেই বন্ধন
টাকে একটু নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। তারপরেও আমরা সামাজিক জীব, সামাজিকভাবেই আমাদের বসবাস করতে হবে। তো এই করোনার সময় তোমরা সচেতন থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, বাইরে থেকে যখন আসবে তখন অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুবে, প্রয়োজন পড়লে তোমরা বাইরে থেকে এসে গোসল করবে, আর বাইরে যে জামা কাপড় পরে গিয়েছিলে সেগুলো এসে সঙ্গে সঙ্গে ধুয়ে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি এবং পরবর্তীতে আমি তোমাদের মূল ক্লাস নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।